যত ফুটেজ নেতা খায় তত মার কর্মীরা খায়। ফুটেজ খাবার সময় নয় এটা। জামিল জামাল তো আছে কিন্তু জামিল জামাল যেরকম আছে, জামিল জামালের সাপোর্টিং কাস্টও আছে এবং জামিল জামালের প্রডিউসারও আছে। আমি এদের ব্যাপারে বলতেই পারবো না। এদের ব্যাপারে বলে আমার বাবা সাসপেন্ড হয়ে গেছিলো। আমি কে? টিকিট দেওয়ার আগে বলেছিল যে শুক্তি মেয়েকে বলবে কোনো কথা বলতে না, তো তার জন্য আমি কোনো কথা বলিনি। ঋতব্রত তৃণমূলটা কি? আপনি ফার্স্ট টাইমের এমএলএকে কেন বলছেন যে ঋতব্রত তৃণমূল? আমি যে হেরে গেছি আমি খুব খুশি, এই মানে খুবই খুশি। ওই একটা কথা হয়, ধোবি কা কুত্তা না ঘরকা না ঘাটকা। তিনি বিধানসভা নির্বাচনে তিনি জিততে পারেননি, কিন্তু এই মুহূর্তে তিনি কোন শিবিরে রয়েছেন এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতিটা কী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে একের পর এক বিশ্বস্ত সৈনিকরা ছেড়ে যাচ্ছেন কেন, তিনি এই মুহূর্তে সে ব্যাপারে আলোকপাত করবেন আমাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা কেন্দ্রের গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পাণ্ডে। শ্রেয়া, প্রথমেই আমি জানতে চাইব তোমার কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একদম কাকদিক থেকে কন্যাকুমারী আলোড়িত হতো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 3 মাস আগেও সমস্ত স্তাবক অনুরাগী তারা পরিবৃত হয়ে থাকতেন, হঠাৎ তৃণমূল শিবিরে, আমি কালীঘাটের যে তৃণমূল শিবির, সেই শিবিরের হলোটা কি? আমি মনে করি যে আপনি এই কথাটা ঠিক বলেছেন যে ভোট হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসের ওপর হয়েছে। এবং আমি এমএলএ ইলেকশনের কথা বলছি, আমি অন্য ইলেকশন বলছি না। কিন্তু যে ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে তার মধ্যে নিশ্চয়ই নিজ নিজ গুণে সব প্রার্থী ভোট পেয়েছে, কিন্তু তার মধ্যে একটা বড় ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা নিয়ে কোনো ডিবেট বা দ্বিমত বা বিমত কারোরই থাকার কথা নয়। সেকেন্ড, আপনি বললেন যে তৃণমূল শিবির থেকে কেন লোকে এক একজন করে চলে যাচ্ছে। যাদের যাবার ছিল তারা চলে গেছে। এবং এই যাদের মদন মিত্র, আপনি ভাবতে পেরেছিলেন যে মদন মিত্র যখন এনসিপিআই তৈরি হলো, সে এনসিপিআই তৈরি হওয়ার দিনে যখন ঋতব্রত চলে যান, মদন মিত্র বলেছিলেন যে মোহনলালও যেরকম আছে মির্জাফরও আছে। মির্জাফরটা নেই আমরা জানতাম, কিন্তু মোহনলাল আছে, কিন্তু সেই মোহনলালও দল ছেড়ে চলে গিয়েছেন। দেখুন, মদনদা অনেক বড় নেতা, ওনার ব্যাপারে উনি অনেক দিন আগে থেকে দিদির সঙ্গে আছেন এবং আমরা ছোটোবেলা থেকে দেখতাম যে উনি দিদির সঙ্গে আছেন। এবার উনি কেন নেই এই কথাটার প্রশ্নের উত্তর দুজন দিতে পারবে, এক হলো দিদি, এক হলো মদনদা। বাদবাকি এটার উত্তর আর কেউ দিতে পারবে না। থার্ড, আমি মনে করি যে যদি আপনি বলেন যে নোটিশকে ভয় পাওয়ার কি আছে যদি তুমি একজন কিছু করেনি। নোটিশ তো আমি সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রথম 5 জনের মধ্যে আমি একজন ছিলাম এবং আমি তো আমার সোশ্যাল মিডিয়াতে বলে গিয়েছিলাম যে আমাকে নোটিশ করেনি, তবু আমি যাচ্ছি। কিন্তু আমি দেখলাম যে আমাকে যখন নোটিশ করা হলো তখন তৃণমূলের মধ্যে কি আগ্রহ, কি উন্মাদনা, কি উত্তেজনা। যারা হেরে গেছে তারা অন্য হেরে যাওয়ার লোককে আবার সেই মেসেজ ফরওয়ার্ড করছে, দেখেছিস আজকে কি হয়েছে। তো যে দলে মানুষ অন্যের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো। মানে আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মানিকতলা থেকে, আপনাকে যেদিন তলব করা হয়েছিল আপনি গিয়েছিলেন? আমাকে তলব করা হয়নি, আমি গিয়েছিলাম। কিন্তু আপনি যেদিন গিয়েছিলেন আপনি বলছেন যে সেদিন তৃণমূলের মধ্যেই একটা প্রবল আগ্রহ। হ্যাঁ, প্রবল আগ্রহ। কি কোথায় গেছে, আমি সেরকম আগ্রহ অন্য কোনো পার্টির দেখিনি আমার ব্যাপারে বা তাদের কমেন্ট করতে বা কিছু করতে। কিন্তু দেখুন, এই নোটিশের একটা খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমাকে দিয়ে কেউ কিছু করাতে পারে না। মানুষের একটা রাজনৈতিক খিদে, রাজনৈতিক অ্যাম্বিশন থাকতেই পারে, স্বাভাবিক, ছোটদের আরও বেশি থাকতে পারে, কিন্তু সেটা অন দ্য ভার্জ অফ ব্ল্যাকমেলিং হতে পারে না বা কেউ তোমাকে ফোর্স করতে পারে না। রাজনীতি যারা এতদিন করেছে, আমরা তো শুনেছি যে লোকে বলেছে এই আমরা সিপিএমের সঙ্গে ঝগড়া করেছি, আমরা মার খেয়েছি, আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা স্ট্রাগল করেছি। আমরা তো সত্যিই কিছু করিনি, আমরা দলের সুসময় দল করতে এসেছি। তো যারা এই এক্সাম্পলটা দিচ্ছিল সেই সময় আমরা খুব ছোট, কিন্তু তারা যা কথা বলতো আর তারা আজকে যেরকম, আমি তো কোনো মিল খুঁজে পাই না। আর এই
কথা জানি যে শুনলে আগে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দিদি রাগ করবেন, উনি তো পছন্দ করতেন না যে কেউ ওনার কোনো প্রিয় মানুষের সমালোচনা করুক। তো আমরা তো কখনোই মানে আমরা তো সমালোচনা করবার জায়গায় নেই। আমি আমার বাবার কথা বলছি, আমার বাবাও অ্যালাউড ছিল না সমালোচনা করবার। আমার বাবা সমালোচনা করলে সাসপেন্ড হয়ে যেত, মন্ত্রী সাসপেন্ড, কেউ আসতো না বাড়িতে, কর্মীরাই আসতো। তাই তখন আমি বুঝেছিলাম যে এই কর্মীরাই হলো মেন, যে যারা তোমাকে যেই সাসপেন্ড করুক না করুক তোমার কাছে ছুটে ছুটে তারাই আসবে যারা তোমার কর্মীরা হয়। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব থেকে সত্যি তৃণমূল, আজকে আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের সম্পদ। আর এটা সম্পদদের বাঁচানোর জন্যই কি যখন ফুলবাগানে গত সপ্তাহে গুলি চলল আপনি হাসপাতালে ছুটে গেলেন, আপনার এলাকায় অনেকের বিরুদ্ধে যখন পুলিশ কেস হয়েছে আপনি তাদের ছাড়ানোর জন্য আদালতে আপনি লোক পাঠিয়েছেন, আইনজীবী ঠিক করে দিয়েছেন, এগুলি কি কর্মীদের বাঁচানোর জন্যই? দেখুন, তারা আমাদের জন্য ইলেকশন করেছে, তারা আমাদের সঙ্গে থেকেছে, তারা দুর্দিনে সুদিনে আমাদের সঙ্গে থেকেছে। হ্যাঁ, অনেকে হয়তো মনে করে যে আমি তো মিডিয়ার সামনে এলাম আজকে প্রায় 2.5 মাস পর, আপনার কি মনে হয় কি মিডিয়া আমাদের কন্ট্যাক্ট করেনি? কারণ যত ফুটেজ নেতা খায় তত মার কর্মীটা খায়। এটা মানুষকে বুঝতে হবে কি যত ফুটেজ নেতা খায় তত মার কর্মীরা খায়। ফুটেজ খাবার সময় নয় এটা, কর্মীদের পাশে থেকে। সেটা যদি আমি বলি আজকে এই কর্মীকে হসপিটালে দেখতে এলাম, সে কর্মীটা আরও মার খাবে, তার আরও বিপদ হবে। কিন্তু হ্যাঁ, আমি এটা মনে করি যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা জি-জান দিয়ে তারা দল করেছে, তারা পার্টি করেছে, তারা পার্টিকে আগলে রাখার চেষ্টা করেছে। কিছু মানুষের প্ল্যানিংয়ে বা কিছু মানুষের কি বলে মহাভারত রচনায় মানে বিচ্যুত নেতারা হতে পারে, কর্মীরা হবে না। এই লোকগুলো কারা, যারা আপনি যেটা বললেন যাদের উল্লেখ করতে চাইলেন, এই লোকগুলো কারা? এরা কি তৃণমূল কংগ্রেসের মধ্যেই আছে? মানে তৃণমূল কংগ্রেসের মধ্যে মানে আপনি যদি শিবির ছাড়া জিজ্ঞেস করেন, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের মধ্যেই আমি কালীঘাট শিবিরের কথা বলছি। এই লোকগুলো কি এই কালীঘাট শিবিরেই রয়েছে? গুলো এখন না বলে আপনি একজন কোনো বিশেষ ব্যক্তি না, আছে কিছু ব্যক্তি, কিছু ব্যক্তি আছে যারা দলের মধ্য থেকে দল ভাঙছেন। এখন তো ভেঙে গেছে, এখন কর্মীরা আছে। এখন কোনো তো আছেন অনেকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, আপনি কোন দিকে আছেন? আমি তৃণমূল কংগ্রেসই আছি। আমি আমার দলের কাছে খুব অনুগত যে তারা আমাকে সুযোগ দিয়েছে, এবং আমি কোনো জায়গায় দৌড়ে দৌড়ে গিয়ে কেউ বলতে পারবে না কাউকে বলেছি যে আমাকে বাঁচান বা আমাকে একটু দেখুন, বা আমি বলেছি যে আমার যদি কিছু হয় আমি সেটা বুঝে নেব। তার কারণ কিন্তু সেটা বুঝে নেওয়ার জন্যে দেখুন, রাজনৈতিকভাবে কোনো শিবির চেঞ্জ করাটা সেটা রাজনৈতিক খিদে থেকে হতে পারে, কিন্তু সেটা কখনো ব্ল্যাকমেল থেকে হতে পারে না। মানে আমার কোনো, আমি যেরকম বলেও ছিলাম একটা ইন্টারভিউতে যে আমাকে দিয়ে কখনো কেউ কিছু বলাতে পারিনি। আমি যদি আজকে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা এর জন্য বলছি কারণ এটা আমি পুরো রেসপন্সিবিলিটি নিচ্ছি যে আমি এটা বলছি। আমাকে কোনো চাপের মুখে কেউ রাখেনি, কেউ ফেলতে পারবে না যে আমি আমার স্টেটমেন্ট বদল করব। আমি মনে করি রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, তার আগের দিন মনীশ গুপ্ত গেছেন, মদন মিত্র গেছেন, একের পর এক যাচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় ভালো মানুষ, রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন ঠিকই, কিন্তু প্রায়শ্চিত্ত প্রচুর করেছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় একটা ভদ্র মানুষ, তাকে আরেকটু সুযোগ দেওয়া আমার মনে হয় পার্টির উচিত ছিল। কিন্তু দেখুন, আমি খুব ক্ষুদ্র কর্মী, প্রথমবারের দাঁড়িয়েছি। আমার বাবা এই কথাগুলো, এই যে জিনিসগুলো যখন আপনি বুঝতে পারছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দেওয়া উচিত ছিল, আপনি যেগুলো বলছেন যে কর্মীরাই হচ্ছে নেতার পিছনের চালিকা শক্তি, সেই কর্মীদের জন্য আপনি ছিল, এই জিনিস ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি বা পারছেন না? না, উনিও তো বলেছেন যে কর্মীরা দলের সম্পদ, কিন্তু কর্মীরা যে দলের সম্পদ আর কিছু নেতা যে দলের সম্পদ নয়, হয়তো সেটা মানে আমরা কিন্তু দেখুন, আমি কিন্তু আপনাকে বলছি আমি সুসময়ের বিপ্লবী, কিন্তু দুঃসময়ের বিপ্লবী নয়। কারণ যদি আমার মনে হয় আপনি দুঃসময়ের বিপ্লবী নন না, মানে আমি দুঃসময়ের খারাপ কথা বলবো না, কিন্তু যে যখন দল ক্ষমতায় ছিল যাকে যেটা বলার সেটা আমি নিশ্চয়ই বলেছি, কিন্তু সেটা ইন্টারনাল আলোচনা। দেখুন, যে যদি কেউ বলে যে দলের মধ্যে কি হচ্ছিল সে জানে না, পার্সেন্টেজে হয়তো পুরোটা জানবে। ধুরন্ধর দেখেছেন?
হ্যাঁ দেখেছি। ধুরন্ধরে একটা ক্যারেক্টার ছিল জামিল জামালি। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বড় ট্রেন্ড যে তৃণমূল কংগ্রেসের ভিতরে এরকম একটা জামিল জামালি রয়েছেন, এটা কি ঠিক? এটা সোশ্যাল মিডিয়া চলছে। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি রাজনৈতিক পরিবার থেকে এসছেন, আপনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি দেখছেন, সে আপনি প্রার্থী হন বা না হন, আমি আপনার কাছে জানতে চাইব যে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা ঘুরছে এটা কি ঠিক? আমি ঠিক সোশ্যাল মিডিয়াতে কি ঘুরছে জানি না, কিন্তু জামিল জামাল একটা ভালো ক্যারেক্টার, ইন্টেলিজেন্ট, শার্প, শ্রুড, এবং যদি আপনি বলেন যে জামিল জামাল তৃণমূল কংগ্রেসে আছে, তাহলে আমি আপনাকে এটাও বলবো যে জামিল জামালকে কিন্তু কাস্ট যে ধুরন্ধরের প্রডিউসারই করেছে, এবং জামিল জামাল কি কি প্লে করতে পারে সেটা জেনেই কাস্ট করা হয়েছে। তো জামিল জামালকে দোষ না দিয়ে জামিল জামাল আছে, জামিল জামাল তো আছে, কিন্তু জামিল জামাল যেরকম আছে, জামিল জামালের সাপোর্টিং কাস্টও আছে এবং জামিল জামালের প্রডিউসারও আছে। এবং জামিল জামালকে বলছেন আপনি মানে তৃণমূল কংগ্রেসে জামিল জামাল আছে, জামিল জামালের প্রডিউসার আছে আমি বাইরে, আবার জামিল বাইরে না, ভেতরেই। ভিতরেই প্রডিউসার আছে, আর জামিল জামাল এদের কি এরা? জামিল জামালের প্রডিউসার আছে এবং প্রডিউসার কোনো মানে অনেক অর্থে ডিরেক্টরও, এবং প্রডিউসার ডিরেক্টর অলরেডি জানে জামিল জামাল কি জিনিস, তবুও জামিল জামাল আছে। এবং আমরা আমি একটা জিনিস আপনি একটু আমরা অ্যাজ আ কী বলবো সাপোর্টিং কাস্ট বা দর্শক, আমরা কিন্তু জামিল জামাল ক্যারেক্টারটাকে পছন্দ করছি, কারণ আমরা কিন্তু জামিল জামাল জানি যে জামিল জামাল কী। তাহলে আমি একটা জিনিস বলবো যে আপনি বুঝতে পারছেন জামিল জামাল আছেন, তার প্রডিউসার আছে, এবং সবাই জানে, তাকে তৃণমূল আপনি জানেন, আপনি তাহলে জানেন। সেটা তৃণমূল কংগ্রেসের ভিতরে যারা আছেন, কালীঘাটের তৃণমূল কংগ্রেসের শিবিরের এই সময় যারা এককাট্টা হয়ে লড়ছেন, তারা জানেন না? দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, আমার এই প্রশ্ন, তারা জানেন না? আমি আপনাকে বলছি ছাত্র যুব লড়ছে, ছাত্র যুবকে লড়বার সুযোগটা সারা জীবন দিলে একটু ভালো হতো। আমি বলছি না যে যারা লড়ছে তাদের না কোনো মানে ব্যাগেজ নেই। ব্যাগেজ মানে কি বলুন তো, যদি আজকে ওখানে কোনো ছাত্র আন্দোলন করে, আমি তাকে পুরো সম্মান জানিয়ে তাদের স্পিরিটটাকে একদম ওয়েলকাম করে বলছি কি তাদের না বাড়িতে কাউকে বাঁচাবার নেই। আমরা যদি দাঁড়িয়ে কিছু করি, তাহলে আমাদের যারা কিছু ছেলেরা যারা গভর্নমেন্ট চাকরি করে, তারা যদি একবার জেলে যায় তাদের গভর্নমেন্ট চাকরিটা চলে যাবে। তো এই যে শয়ে শয়ে ছেলেরা আছে যারা পুলিশ কেস খেয়েছে, বা যারা বাড়িতে ফিরতে পারেনি, বা যারা মার খাচ্ছে, আমাকে শুধু এটা মানতে হবে দ্যাট বিজেপি একটা থাম্পিং রেকর্ড নিয়ে পশ্চিমবঙ্গে এসেছে, আমাকে সেটা রেসপেক্ট করতে হবে, এবং আমাকে দেখতে হবে যে আমি এই পরিবর্তন সিচুয়েশনে, মানে পরিবর্তিত সিচুয়েশনে কী করে অ্যাডজাস্ট করবো, এক্সিস্ট করবো। এক্সিস্ট তোকে করতে হবে, এই ছেলেগুলোকে তোকে এক্সিস্ট করাতে হবে, তারপর তো কিছু করা যাবে। আমি কেয়ার করলাম না, আমি জানলাম না ছেলেগুলোর বেলকে করাবে, ছেলেরা দিন আনে দিন খায়, খুব গরিব ছেলেরা করে রাজনীতি, পকেটের পয়সা দিয়ে করে। আমি এটা গর্বের সঙ্গে বলতে পারি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী পকেটের পয়সা কর্মী। আমি কিন্তু নেতা বলছি না, কর্মী এমন অনেক আছে যারা পকেটের পয়সা খরচা করে, তারা যারা আপনি দেখুন যারা 50-60 বছর বয়স, তারা বলছে ঠিক আছে যাব, একবার মার খাবো, কি আছে একবার মারই তো খাবো, ঠিক আছে আমরা একটা ব্যান্ডেজ নিয়ে যাব সঙ্গে। এই স্পিরিটের কর্মীরা হলো দলের সম্পদ, এদের কোনো জায়গা নেই। এবং যাই ক্রাইম হয়ে থাকুক, যাই ভুল হয়ে থাকুক, সর্বোচ্চ নেতৃত্বকে দোষ না দিয়ে লোকাল লোককে দোষ দিলে আমার মনে হয় যে সেটা দলের। আমি সরাসরি জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিণতি কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী ছিলেন, আজকে তার পাশ থেকে একে একে লোক, সেই পরিণতি কেন? না, আপনি জননেত্রী তার থেকে কেড়ে নিতে পারেন না। জননেত্রী মানে কি? জনগণের নেত্রী। জনগণের নেত্রী তো উনি নেতা নেত্রী নয়। তার পাশ থেকে সৈনিকরা সব সরে যাচ্ছেন। সৈনিক তো ওনার কখনোই এরা ছিল না। মানে মদন মিত্র সৈনিক ছিল না? আমি জানি না, আমি মনে করি যে সৈনিক ঠিক বলতে পারবো না। ফিরহাদ হাকিম, আমি বলতে পারবো অরূপ বিশ্বাস, আমি এদের ব্যাপারে বলতেই পারবো না। এদের ব্যাপারে বলে আমার বাবা সাসপেন্ড হয়ে গেছিলো, আমি কে? সে কি?
হ্যাঁ, আপনি তো খবর করেছিলেন, কর্পোরেশনে বলেছিল গাছ পড়ে গেছে বলে সাসপেন্ড হয়ে গেছিল। আমি এদের ব্যাপারে বলতে পারবো না। আমি এরই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আমি কি করে বলবো, কিন্তু আমি এইটুকুনি বলবো যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক কাট্টা আছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছুদিন হয়তো তারা মানে তারা যে কোনো, আমি বলবো তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে কোনো দলে, মানে যদি এই দল ওই দল সেই দল, যে কোনো দলের সম্পদ। তারা সংগঠন করতে পারে, তারা ভালো কাজ করতে পারে, তারা এই যে লোকের বাড়িতে গিয়ে করোনার সময় কাজ করা, কটা নেতা নেত্রীকে আপনি রাস্তায় দেখেছেন? কোভিডের সময় তৃণমূল কংগ্রেসের এই ছেলেগুলো ছিল। কিন্তু আমি হ্যাঁ বলবো, যে কোনো দলেরই কর্মীরা তার সম্পদ। আমি বলবো বিজেপির কাছেও তার কর্মীরা সম্পদ। জাভেদ খান সম্পদ ছিল, যাবে পার্টি অফিস দিয়েছিলেন, তিনি চলে গেলেন। অনেক সম্পদ ছিল, দলকে পার্টি অফিস দিয়েছিলেন শুরুর দিকে। আমি তো বললাম জাভেদ খানের অনেক সম্পদ ছিল, উনি সম্পদের মধ্যে দিয়ে পার্টি অফিস দিয়ে থাকেন, ভেরি গুড। কিন্তু আমি বলছি যে কোনো দলের কর্মীরা তার সম্পদ। আমি এখন একটা কথা আপনাকে অনেস্ট বলছি, যে বিজেপির ধরুন একটা এলাকায় 5টা কর্মী ছিল, আমি সেই কর্মীকে কুর্নিশ জানাই, অনেক কিছু করে তারা বিজেপির কর্মী ছিল। সিপিএমের যারা কর্মী, তারা কিন্তু শূন্য থাকা দলেরও সেই বড় বড় লাল ঝান্ডা নিয়ে সে মিছিল করা কর্মীদের প্রত্যেক জায়গায় রেসপেক্ট দিতে হবে, তাদের এগিয়ে দিতে হবে। আজকে যেরকম দরজাটা খোলা, এই দরজাটা খোলা আগে ছিল না কেন? শুধু এই প্রশ্ন কি নেত্রীকে করেছেন? আমি আমার সঙ্গে ওনার বেশি পরিচয় নেই, উনি আমাকে ওনার বন্ধুর মেয়ে হিসেবে জানে, ব্যাস। ওনারকে আমার ব্যাপারে হয়তো আগে কখনো কেউ কিছু বলেছে, উনি সেটা ধরে আছেন। আমাকে খুব একটা চেনেন না। সে কি শ্রেয়া পাণ্ডেকে চেনেন না? না, মানে উনি আমাকে, মানে আমার হৃদয়টা, মনটা কেমন, আমি কেমন, সেটা ঠিক চেনেন না। আমি খুব সাহসী, আমাকে যদি কেউ ভালোবেসে বলে না কি তুমি একটা পতাকা নিয়ে যুদ্ধ করতে চলে যাও, আমি সেই পতাকাটা নিয়ে যুদ্ধ করতে যাবো। তার বদলে আমাকে দুটো জিনিস দিতে হবে, একটা হলো একটু সম্মান, একটু ভালোবাসা। এই দুটো না দিলে আই উইল নট ডু এনিথিং। গত 2.5 মাস আপনাকে আমরা সেভাবে প্রচার মাধ্যমে দেখতে পাইনি। দেখতে পাননি কারণ আমি এই গত 2 মাস, আপনি বলুন হসপিটাল, থানা, লয়ার, আপনি ভাবছেন সংবাদ মাধ্যম, এখানে দেখা যায় সংবাদ মাধ্যমে ফুটেজ খাওয়ার টাইম নয়। তুমি হেরে গেছো, তোমাকে সেটা বুঝতে হবে, তুমি হেরে গেছো। মানে একটা মানুষ তো একটা জায়গায় হেরে, সে তো। অনুব্রত মণ্ডল বলছেন যে ভোটে হারার পর তার কাছে 4 বার ফোন গেছে। আপনার মতো, আপনি যা বলছেন, আপনার মতো এরকম ডেডিকেটেড সৈনিক তিনি। ফোন এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এসছে না, উনি আমার ফোন নাম্বার তো জানেন না, ওনার নাম্বারও আমি জানি না, আমার মা জানেন, আমি কখনো নিইনি। এই পরিস্থিতি উনি আমাকে টিকিট দেওয়ার আগে বলেছিল যে সুপ্তি মেয়েকে বলবে কোনো কথা বলতে না, তো তার জন্য আমি কোনো কথা বলিনি। উনি তো কথা বলতে বারণ করেছেন, আমার তো শোনা দরকার যে উনি কি বলেছেন। ওকে বলবে বেশি কথা বলতে না, তো আমি বেশি কথা বলে ফেলবো, কোথায় কম কথা বলবো, আমার কাছে পারমিশন নেই। আর এবং আমাকে দল থেকে, দেখুন আমি দলের মুখপাত্র ছিলাম, ন্যাশনাল স্পোক্সপারসন ছিলাম, আমাকে হঠাৎ দল থেকে একদিন বলা হলো আমি ন্যাশনাল স্পোক্সপারসন নয়। আমার ভুলটা ছিল যে আমি একটা চ্যানেলে গিয়ে সঠিক কথা বলেছি, কিন্তু কেউ বলেছে, কেউ ভুল বুঝিয়েছে, যারা এই শিবির চেঞ্জ করেছে তাদেরই কেউ বুঝিয়েছে যে দিদি ও ভুল কথা বলছে, তো বুঝে হয়তো আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কম কথা বলতে বলেন, জানেন যে আপনি তার বন্ধুর মেয়ে, আপনাকে আপনার ফোন নাম্বার আপনি দাবি করছেন তার কাছে নেই। আবার না, নেই তো। আবার যারা এখন এনসিপিআই, যেটাকে বলা হচ্ছে ঋতব্রত তৃণমূল, তারা এনসিপিআই ঋতব্রত তৃণমূল না, এনসিপিআই হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আপনি তার সঙ্গে ঋতব্রত তৃণমূল আছে। নো, এনসিপিআইটা আলাদা, আর ঋতব্রত তৃণমূলটা কি? আপনি ফার্স্ট টাইমের এমএলএকে কেন বলছেন যে ঋতব্রত তৃণমূল? সেটাই তো এখন প্রচার মাধ্যমে গমগম করে। সেখানে তো অনেক বড় বড় মাথারা আছে, আপনি কেন বলছেন না তারা সেই তৃণমূল?
তো সেক্ষেত্রে আপনি কোন দিকে? সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত, মমতা বন্দ্যোপাধ্যায় এরম একজন মানে তৃণমূল কংগ্রেসের মানে সাহসী সৈনিক, তিনি কোন দিকে আছেন? আমি তৃণমূল কংগ্রেসে আছি, আমাকে তো অন্য জায়গায় আপনি দেখতে পাননি, আমি যেখানে ছিলাম সেখানেই আছি। আমি তো আপনাকে দুবার তিনবার বললাম যে আমি খুব অনুগত, যে আমার মতো মানে নতুন যারা পলিটিক্স করছে তাদের দল সুযোগ দিয়েছে এবং আমি দলের কাছে কৃতজ্ঞ। দল মানে আমাকে তো অন্য কোনো মানে একটাই দল ছিল আছে থাকবে, আমাকে দল টিকিট দিয়েছে। আমি একটা দলের সিম্বলে দাঁড়িয়ে দলকে 2 মাসে ক্রিটিসাইজ করব? আমি জানি না দলের মধ্যে কি আছে। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ফোন নাম্বারই জানেন না, তো তাতে কি আছে? অনেকের সে ফোন নাম্বার, উনি ব্যস্ত মানুষ, উনি আমার ফোন নাম্বার রেখে কি করবেন? আমি কে? তো আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি কি, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। তো আমি খুব ইম্পর্ট্যান্ট কেউ নয়, কিন্তু আমি এটা জানি যে কোনো দল বা কোনো শিবির আপনার মতো জন্যে রিজনটা প্রেশার কখনো হতে পারে না। রিজনটা নিজের ইচ্ছা আছে। আপনি হয়তো ভাবছেন যে সবাই ভয়ে চলে গেছে, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে ভয়ের চেয়েও স্বার্থে গেছে এবং ভয়ে যায়নি। কিসের ভয়? কিসের ভয়? বিজেপিও বলছে ভয় আউট, ভরসা ইন। না বিজেপির, আমি আপনাকে বলছি যে আপনি আমাকে বলুন না যে কিসের ভয়। কেউ নোটিশ দিয়েছে তুমি যাবে, আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আপনি আমাকে এর আগে ইন্টারভিউ করলেন যে শ্রেয়া আপনাকে সোনা পাপ্পু কেসে রেখেছে, আমি আপনাকে বললাম যে আমি ওনাকে চিনি না। আপনি বললেন জয় কামদারের কাছে গেছে, আমি কিন্তু আপনার টিভিতে বললাম ও কিন্তু আমার বোন, আমি কিন্তু কালী পুজোতে গেছি। আমি গিয়ে সেটাই বললাম আমি কালী পুজোতে গেছি। যদি আমি কিছু না করে থাকি তাহলে আমি ভয়টা পাবো কেন? আমি যদি কিছু না করে থাকি, আমি তো একটা ইন্টিরিয়ার করেছি বলে আমাকে তো প্রতি ইলেকশনের আগে ডাকে, সে তো তবে থেকে ডাকে। আমার বাবার উপর কত প্রেশার ক্রিয়েট করে, কিন্তু প্রেশার নিলেই প্রেশার না নিলেই প্রেশার না। যদি তোমাকে কেউ ডাকে তুমি কি উত্তর দেবে? তুমি ভয় পাবে কেন? স্কুলে প্যারেন্টস কল করলে যেরকম আপনি যেরকম বলছিলেন যে কোনো ভয় নেই এবং আমি কোনো দিকে যেখানে ছিলাম যারা টিকিট দিয়েছে আমি কেন তাদের বিরুদ্ধে বলতে যাবো, আপনি বলেছেন। আমি বলেছি আপনাকে যে আমি পার্টির কাছে খুবই অনুগত যে আমার মতো একজনকে তারা আমার মতো একজনকে টিকিট দিয়েছে। আমি 65,000 মতো ভোট পেয়েছি এবং আমার থেকে জনগণের মনে হয়েছে যে বেশি ভালো কাজ করতে পারবে তাকে তারা ভোটে জিতিয়েছে। ইট ইজ সো সিম্পল। এটা নিয়ে আমি আর কেন এত মানে জল ঘোলা করতে যাব? আমি যে এলাকায় থাকি, যে জিতেছে সে তো আমারও এমএলএ হলো। তো আমার যদি কোনো দরকার পড়ে আমি কাকে বলবো? এমএলএকে, লোকাল এমএলএকে বলবো? লোকাল এমএলএকে আমাকে বলতে হবে? তো এটাতে মানে না মানার এই সৌজন্যের রাজনীতিটা ছেড়ে দিয়ে আমার মনে হয় যে এই যে সবসময় ভয়, যে কার সঙ্গে কথা বললে কি হবে, কার সঙ্গে দেখা করলে কি হবে, পাশ দিয়ে কেউ চড়ে গেলে এরকমভাবে ঘুরে যাওয়া। এখন তো সবাই ওপেন ঘুরছে, তার মানে এর আগে তারা ক্লোজ ঘুরতো। আমি তো কোনোদিন ক্লোজ কারোর সঙ্গে কথা বলিনি, যার সঙ্গে ইচ্ছে হচ্ছে কথা বলেছি। তার জন্য হয়তো কিছু আমার নাম্বার কিন্তু হ্যাঁ, আমি আবার বলবো যে আর এটা প্লিজ আমি বলবো যে কাটবেন না। আমি সত্যি দলের কাছে অনুগত যে আমাকে ওরা টিকিট দিয়েছে। আমি কাজও করেছিলাম এবং আমাকে ওরা টিকিট দিয়েছে। আমি ভেবেও ছিলাম যে আমি হয়তো জিতব, কিন্তু সবসময় তো তুমি যেটা ভাবো সেটা হয় না। কিন্তু যে জিতেছে, ইটস এ স্পোর্টসম্যান স্পিরিট। আমরা তো ছোটদের মধ্যে আছে যে যদি তুমি না জিততে পারো অন্যকে গিয়ে কনগ্রাচুলেশনস বলো, দিয়ে তুমি চেষ্টা করো যে তুমি আরও কী করে ভালোভাবে নিজেকে স্কিল্ড করতে পারবে বা আরও কীভাবে ভালো কাজ করতে পারবে। সো ইটস আ গোয়িং প্রসেস। আমার বয়স কি? তার মানে আমরা আশা করতে পারি বা রাজ্য আশা করতে পারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কোনো পন্থী কেউ হয় না। তৃণমূল কংগ্রেস একটাই আছে। আপনি বলতে পারেন কিছুজন বিক্ষুব্ধ আছে এবং কিছুজন, কোনো শিবির টিবির নেই, একটাই আছে। আপনি কি ওরা কি কোনো অন্য সিম্বল আছে, এদের কি কোনো অন্য সিম্বল আছে? এরকম কোনো ব্যাপার নেই, একই সিম্বল আছে। অনেকে বিক্ষুব্ধ আছে, সেই বিক্ষুব্ধতা ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস, মদন মিত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়দের ব্র্যাকেটে আপনাকে দেখা যাবে না যাবে না আগামী দিনে? এই ব্র্যাকেটটা আপনি কেন বারবার ঋত শিবির বলছেন বলুন তো? এরা তো স্ট্রংম্যান অফ হু?
তাহলে ঋতু শিবিরকে বলছেন কেন? ঋতু এটা হলো ওই রকম গল্প, জানেন তো, ওই যে স্বামী পরকিয়া করতে গিয়ে স্বামী যখন ধরা পড়ে, বউ বলে মেয়েটার দোষ। মেয়েটার দোষ কিসের? মেয়েটার দোষ? আমার ইচ্ছা ছিল, মানে স্বামীর ইচ্ছা ছিল তাই মেয়েটার সঙ্গে গেছে, শুধু মেয়েটার দোষ বললে হবে? এরকম বললে হবে না, তোমাকে ডাকলেই তুমি চলে যাবে, প্রেশার নিতে হয়। কি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই হার আশীর্বাদ, নাহলে এই সব নেতাদের নিয়েই? আমি 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 মনে করি যে আমি যে হেরে গেছি, আমি খুব খুশি, এই মানে খুবই খুশি। ওই একটা কথা হয়, ধোবি কা কুত্তা না ঘর কা না ঘাট কা। আমি হেরে গেছি। আমি আমি এই এই যে মানে এই যে চুজিং বিটুইন মাদার অ্যান্ড আন্টি, এটা করতে হচ্ছে না। আমি আমি মনে করি যে আমি রেসপেক্ট করছি যে পার্টি এসেছে, তাদের রিকোয়েস্ট করব ভালো, যাতে মানুষের ভালো হয়, মানুষের কাজ করে। অনেক আশা করে পুরো সরকার চেঞ্জ করে আপনাদের নিয়ে এসেছে, আপনারা ভালো কাজ করুন। আপনারা ওমেন সেফটিকে বেস করে এসছেন। আপনাদের একটাই কথা বলবো, এটা হয়তো এটা কেউ যেন মনের কিছু না করে। কোনো সরকার, এটা আমার একদম ব্যক্তিগত, এটার সঙ্গে কোনো পার্টির কোনো লেনাদেনা নেই। কোনো সরকারে বসে কেউই চায় না যে অঘটন ঘটুক। সেটাকে হ্যান্ডেল করতে পারার স্কিলটা সবার একরকম থাকে না। খুবই আনফর্চুনেট একটা এনকাউন্টার হয়েছে। আমি এই এনকাউন্টারের পন্থী, আমি একদম জোর বললাম এই এনকাউন্টারের পন্থী, কারণ আমি দেখেছি যে দুবাইয়ের মতো জায়গায় মহিলারা অনেক আরজিকর কাণ্ডে এরকম কিছু কঠোর রকম পদক্ষেপ দরকার ছিল। আরজিকর কাণ্ডে আপনি যদি আমার সোশ্যাল মিডিয়া দেখেন, আমি তার জন্য কটাক্ষর মুখেও পড়েছি। আমি আরজিকর কাণ্ডে প্রতিবাদ করেছি এবং আমি মনে করি যে ওই মেয়েটার এই দুর্দশা আর ওই মেয়েটার চোখের জলে এবং এই মেয়েটার পাপে এটা হয়েছে। কারণ কোনটা হয়েছে, মানে তৃণমূল কংগ্রেসের পতন? হ্যাঁ, দেখুন, মহিলার আর্তনাদ, কান্না, চোখের জল কেউই নিতে পারে না। এখনও তো দেখুন না, পরের পর 18টা না 19টা বোধ হয়, যদি আমি খুব ভুল না করি, রেপ হয়েছে 2 মাসে। এটা কোনো সময় মানে কোনোভাবেই এটাকে আটকানো যাচ্ছে না। মানে তার জন্য এটা কড়া থেকে কড়া পদক্ষেপ। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, যে যাই আমাকে বলুক, আমি মনে করি কর্মী হিসেবে না, একটা মহিলা হিসেবে, এই সকালে জমা বিকেলে খরচ, এই মেন্টালিটি না থাকলে, সে যাই হোক, একজন তো হয়েছে, এই ভয়টা না ঢোকাতে পারলে রেপ বন্ধ হবে না। আর এটাকে এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ব্যর্থ হয়েছিল না। আমি বলবো না যে ব্যর্থ কে না ব্যর্থ, এরকম তো আগে এনকাউন্টার হয়নি। কিন্তু হ্যাঁ, এটাতে অনেকে আমাকে কটাক্ষ করতে পারে, অনেকে খারাপও বলতে পারে, কিন্তু আমি মনে করি এই যে আমরা বলি না যে রেপিস্ট, হ্যাং দ্য রেপিস্ট, যখন আমরা হ্যাং দ্য রেপিস্ট করি, যদি অভয়াকাণ্ড নাও ধরি, কামদুনি, পার্ক স্ট্রিট, হ্যাং দ্য রেপিস্ট, যখন আমরা হ্যাং দ্য রেপিস্ট বলি, অ্যান্ড যখন ওয়ান অফ দ্য রেপিস্ট ইজ হ্যাংড, তখন বলি ও মা, রেপিস্ট ওয়াজ আ হিউম্যান। তাহলে আমরা নিজেদের ওপর কত মানে কি বলি আমরা। আর আমি মনে করি যে এই লোকের যারা বাড়িতে বসে মানে কমেন্টগুলো করে না, তারা হয়তো বুঝতে পারে না যে একজনকে এনকাউন্টার করে দিয়েছে মানে সবাইকে করা যায় না। কিন্তু হ্যাঁ, কড়া থেকে কড়া পদক্ষেপ যারা রেপ করছে তাদের এগেনস্টে যেন নতুন সরকার নেয়, এটা মানে আমার এই একটাই ছোট্ট কথা। কারণ যেই এটা বন্ধ হবে না, এটা একটা রাস্তা চেঞ্জ হলো, সব চেঞ্জ হলো, কিন্তু সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে একটা শুনতে পেলাম নিউজটা, মানে একটা ওয়াইফাইয়ে কানেক্ট করে দেখলাম যে একটা মেয়ের রেপ হয়ে গেল। আর বাচ্চাদের যারা রেপ করে তাদের এনকাউন্টারই করে দেওয়া উচিত, তাদের মানে স্ট্রেট এনকাউন্টার। আমি মনে করি যে পুলিশ এটা করতে চায়। শুভেন্দু অধিকারীকে কনগ্রাচুলেট করেছেন এর জন্য? ওনারও নাম্বার নেই, কিন্তু কনগ্রাচুলেশনস। আমার নাম্বার নেই, নাম্বার থাকলে আমি নিশ্চয়ই করতাম। শেষ প্রশ্ন, এই অরূপ বিশ্বাস কিন্তু তাপস রায়কে কনগ্রাচুলেশনস করেছে, এবং আমার সঙ্গে একটু আগেই একটা নিউজ চ্যানেলের প্রোগ্রামে দেখা হয়েছিল। অরূপ বিশ্বাস, জাভেদ খান, ফিরহাদ হাকিম, এদের এই ব্র্যাকেটে ভবিষ্যতে কি শ্রেয়া পাণ্ডে জুটতে পারে? বলছেন 4টে দপ্তরের মন্ত্রী, একটা মেয়র, আর আরেকটা হলো অনেক দপ্তরের মন্ত্রী প্লাস অনেক সম্পদের মালিক, এই 3 জনের ব্র্যাকেটে
হ্যাঁ, কেন না? মানে এই তিনজনের যদি আমাকে যদি কোনো অপশন দেয়, নিশ্চয়ই জীবনে কোনো না কোনো দিন হতে চাইবো না কেন? হেয়ালি করবেন না, আমি স্টেট জানতে চাইছি আমি হেয়ালি বর্তমান করলাম না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেষ প্রশ্ন হ্যাঁ। আপনাকে কি এই যে ব্র্যাকেট নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, দেখুন, সেই ব্র্যাকেটে শ্রেয়া পাণ্ডের মতো সৈনিককে কি দেখা যেতে পারে? বললাম, আমাকে আপনি সবসময় সৈনিকদের পাশেই দেখবেন, যারা অ্যাবসলিউট সৈনিক তাদের পাশেই দেখবেন। আর সবসময় আপনি দেখবেন যে সঠিক লড়াইটা করছি, যেটা ভুল লড়াইটা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। লড়াইটা আমার মনে হবে যে এই সময়টা করাটা দরকার, তখন করব। যখন গ্রেট মাইগ্রেশন দেখছি, ইউজুয়ালি লোকে কিনিয়া তানজানিয়া আফ্রিকাতে গিয়ে দেখে, আমি যখন ভালো স্পটে বসে গ্রেট মাইগ্রেশন দেখছি, মানে আমার তো স্পটটা মানে দেখছি, আমি কি এর মধ্যে দুঃখ করব? আমি ওদের কি দিয়েছি যে আমি দুঃখ করব? আমি ওদের কি দিতে পেরেছি যে দুঃখ করব? যারা ওনাদের সব দিয়েছে তারা দুঃখ করবে, আমি কি দিতে পেরেছি? আমার কাছে তারা আঙ্কেল ছিল, আঙ্কেল আছে। আমার বাবার কলিগ ছিল, বাবার কলিগ আছে। আমার বাবার কলিগ তো অন্য পার্টিতেও আছে, তাতে কি আছে? কিন্তু আমি গ্রেট মাইগ্রেশন নিয়ে আমাকে দিদিমণি এই শর্ত দিয়েছিলেন যে আমি বেশি কথা বলবো না, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। অসংখ্য ধন্যবাদ শ্রেয়া। অর্থাৎ যে দল তাকে টিকিট দিয়ে বিধানসভা নির্বাচনে দাঁড় করিয়েছেন, তাদের কর্মী, তাদের যত সদস্য রয়েছেন, তাদের দুর্দিনে তিনি পাশে আছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় সেনাপতি হিসেবেই দলে ভূমিকা পালন করতে চান। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।